ডাল্টনের আংশিক চাপ সূত্র নিয়ে আলোচনা করায় 19 নম্বর লেকচার মধ্যে আলোচনা করতেছি। তো ডাল্টনের আংশিক চাপ সূত্র নিয়ে আলোচনা করার সময় আমরা গত দিনের যে সমস্যাগুলো আমি যাবত তোমাদের কাছ থেকে পেয়েছি, তার মধ্যে সমস্যা বলছে যে সবাই বলছে যে 11 নম্বর অঙ্কটা আমরা পারিনি, আর স্যার 11 নম্বর অঙ্কটা করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি 11 নম্বর অঙ্ক করে দিচ্ছি। এছাড়া সঞ্জিত কুমার ঘোষারের বইয়ের ডাল্টনের আংশিক চাপ সূত্রের অঙ্কগুলো আমি আজকে তোমাদের করে দেব। এই হলো মোটামুটি উদাহরণগুলো। তোমরা আপাতত ট্রাই করবা নিজেরাই, যেহেতু এখানে করেই দেওয়া আছে। উদাহরণগুলো যদি পারো তাহলে পারলা, না পারলে নাম্বারগুলো আমাকে জানাই দিবা। আর আজকে আমি প্রথমে 11 নম্বর অঙ্ক দিয়ে, তার আগে এই জিনিসটা তোমাদের বোঝানোর জন্য এখানে লিখছি আমরা এটাকে কি পড়ি, নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করি অ্যামোনিয়া তৈরি করছে, একটা বহুমুখী বিক্রিয়া। আমরা এখানে বলি 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করিয়া 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করছে। অথবা আয়তন অনুসারে যদি বলি 1 আয়তন নাইট্রোজেন 3 আয়তন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করিয়া 2 আয়তন অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করছে। আমরা হেবার বস প্রণালীতে যখন হেবার বস প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদন করি, তখন কিন্তু বলি যে এই দিক চাপ দিলে উৎপাদনের পরিমাণটা বৃদ্ধি পায়, কারণ আয়তনের বেশি আয়তনের কম। এটাকে একই হারে বিক্রিয়ার সময় আমরাকে মোল কিংবা আয়তন হিসেবে উল্লেখ করতে পারি। এই থিওরিটাকে কাজে লাগিয়ে তোমরা এই ধরনের অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবা। 11 নম্বর অঙ্কে আমাদের বলা হয়েছে বাতাসের মধ্যে 1 ভাগ অক্সিজেন। তো আমি আপাতত এমনি বিক্রিয়াটা লেখা শুরু 1 ভাগ অক্সিজেন এবং 4 ভাগ আয়তনের নাইট্রোজেন আছে, তার মানে 4 ভাগ নাইট্রোজেন আছে। যেহেতু এখানে বিক্রিয়াটা এই কারণে দেখানো যাবে না, যেহেতু ডাল্টনের আংশিক চাপ সূত্র আমাদের বলেই দিয়েছে যে এখানে বিক্রিয়া করা চলবে না, বিক্রিয়া বলে সে বিক্রিয়াটা হবে না। শুধুমাত্র আমাদের এখান থেকে জানতে হবে যে কত মোলের সাথে কত মোল অংশগ্রহণ করছে, অথবা কত আয়তনের সাথে কত আয়তন অংশগ্রহণ করছে, তাহলে আমাদের সহজে আংশিক চাপটা পাওয়া যাবে। তো এটা বোঝার সুবিধা তো তোমরা লিখবা, লেখার কিন্তু প্রয়োজন নেই। বাতাসের মোট চাপ, তাহলে দেওয়া আছে মোট চাপ 760 মিলিমিটার পার চাপ। মিটার পার চাপ এটা দেওয়া আছে। তাহলে আমরা যে কাজটা করতে পারি, বলা হয়েছে কি কি, দুটো আংশিক চাপ বের করো। তাহলে প্রথমে আমাদের যে কাজটা হবে সেটা হলো XO2 অর্থাৎ অক্সিজেনের মোল ভগ্নাংশ আমরা বের করবো। তাহলে অক্সিজেনের মোল সংখ্যা এখানে আমাদের 1, ওর মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। মোট মোল সংখ্যা কি, অক্সিজেনের 1 প্লাস 4 = 1/5, আর XN2 = আমাদের বার হবে, ওর মোল সংখ্যা হলো 4 আর মোট মোল সংখ্যা 1 + 4 = 4/5। তাহলে মোল ভগ্নাংশ পাইলাম। আমরা জানি আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ গুণন মোট চাপ। তাহলে আমরা জানি, তাহলে PO2 অক্সিজেন আংশিক চাপ যদি চাই, অক্সিজেনের মোল ভগ্নাংশ গুণন মোট চাপ। মোট চাপটাকে আমি P দিয়ে প্রকাশ করলাম, মোট চাপ P = 760। তাহলে এর মোল ভগ্নাংশ আমাদের কত হইল, 1/5 গুণন 760। তাহলে 5 × 5 = 6 × 7 = 26, 5 × 5 = 25, 26 × 5 = 10, 152 মিলিমিটার পার চাপ। তো এই হচ্ছে আমাদের, এটা হলো কার আংশিক চাপ, এটা হলো আমাদের অক্সিজেনের আংশিক চাপ। অনুরূপভাবে আমরা যদি নাইট্রোজেনের আংশিক চাপটা বাইর করতে চাই, PN2 4/5 মোল ভগ্নাংশ একবার লিখলাম। আচ্ছা, XN2
ইন্টু মোট চাপ পি ইকুয়াল টু, এটা হলো আমাদের 4/5 গুণন 760 ইকুয়াল টু, এটা দিয়ে কাটলে তো 152 হবে। তো 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 4 5 20, 20 শূন্য, 4 × 4 5 6, 608 মিলিমিটার পার স্কয়ার। সহজভাবে এতটা কঠিন করার কোনো প্রশ্নই ওঠে না। তো তোমরা এটা যোগ করলেও কিন্তু এটা পাবা, আবার মোট চাপ থেকে একটা আংশিক চাপ পাইলে বিয়োগ করলেও আর একটা আংশিক চাপ পাওয়া যাবে। তো আমি তোমাদের সিস্টেমটা শেখানোর জন্য এটা করলাম, নাহলে বিয়োগ করে দিতাম। এই হচ্ছে আমাদের 11 নম্বর অঙ্ক। এখন দেখো, তোমাদেরকে আমি কিছু আমাদের অক্ষরপত্র, মোটামুটি তোমরা এটাই বলছিলে এই অঙ্কটার কথা, অক্ষরপত্রের ডাল্টন আংশিক সূত্রে আর কোনো অঙ্কের কথা তোমরা আমাকে বলো নাই। আমি তোমাদের কিন্তু আবার বারবার বলছি, তোমাদের পূর্বের যে অঙ্কের সমস্যাগুলো আছে এগুলো আমি ডাল্টনের আংশিক সূত্রটা পরিপূর্ণভাবে কমপ্লিট করার পর ওগুলো আমি করে দেবো। হ্যাঁ, তখন তোমাদের সমস্যাগুলো সমাধানও করে দেবো, একবার অঙ্কগুলোই তো করে দেবো, সমস্যা নেই। কাজে ডাল্টনের আংশিক সূত্র আপাতত কোনো সমস্যা থাকলে সেটাই শুধু আপাতত জানাবা। এখন ওই ডাল্টনের আংশিক সূত্রে সঞ্জিত কুমার গুহ স্যারের উদাহরণগুলো তোমরা নিজের আগে দেখবা। আমি অনুশীলনীর অঙ্কগুলো করতে চাচ্ছি। অনুশীলনীর 1 নম্বর অঙ্ক আমার মনে হয় খুব সহজেই তোমরা পারবা। একটি পাত্রের একটিতে 99.99 কিলোপ্যাসকেল চাপে 550 সেন্টিমিটার কিউব নাইট্রোজেন এবং অপরটিতে 150 কিলোপ্যাসকেল চাপে 500 সেন্টিমিটার কিউব অক্সিজেন গ্যাস আছে। এখন পাত্র দুটিকে একটি সরু নল দ্বারা যুক্ত করলে গ্যাস মিশ্রণের মোট চাপ কত হবে? তো এগুলো কিন্তু অঙ্ক আমি তোমাদের করাইছি। তার আগে একটা কথা বলে নেই, সঞ্জিত কুমার স্যারের বইটা তো একটু দেওয়ানি টেস্টের বই। আমরা যেমন এসটিপিতে চাপটাকে ধরছিলাম 101.325 কিলোপ্যাসকেল, তো এরা নেট তথ্য অনুযায়ী 100 কিলোপ্যাসকেল করে ফেলছে ওটাকে। কিন্তু তোমরা যদি সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ে 101.325 ধরো, তাহলে অ্যান্সারটা নাও মিলতে পারে। আবার মিলিমিটারে আমরা জানি 760, কিন্তু আধুনিক যেটা আছে, আধুনিকে এসটিপিতে মানগুলো চেঞ্জ করে ফেলছে। সেটাতে মিলিমিটারে চাপ হলো 750.06 মিলিমিটার পার স্কয়ার এবং অ্যাটমসফিয়ারে 98.69 গুণন 10⁻⁻² অ্যাটমসফিয়ার। আর তাপমাত্রা 273.15 কেলভিনের ঠিকই আছে। আর এর মান 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, ঠিক আছে। তো কাজে এখানে যদি চাপের আদর্শ মানগুলো আমরা ব্যবহার করি, কিংবা এই মানগুলো আমরা যে মানগুলো জানি ওটাই ব্যবহার করবো, এতে অ্যান্সারের সাথে হয়তো মিলবে না। আমি যে মানগুলো বললাম এই মানগুলো তোমরা ব্যবহার করলে এই অ্যান্সারগুলো হয়তো মিলে যাবে। কিন্তু বিষয়টা হলো, এটা শুধুমাত্র যেহেতু একটা বইয়ে, এই কারণে এগুলো করা যাবে না। তো তোমরা যে মানগুলো শিখছো ওই মানগুলো ব্যবহার করবা। তাহলে দুটি পাত্রের একটিতে বলছে 99.99 কিলোপ্যাসকেল চাপে 550 নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের প্রাথমিক চাপ, নাইট্রোজেনের প্রাথমিক আয়তন, এই দুটি আমরা আগে লিখি। একটা হলো P1, একটা হলো V1। P1 এর মান আমাদের কত? P1 এর মান 99.99 কিলোপ্যাসকেল এবং আয়তন হলো 550 সেন্টিমিটার কিউব। এরপরে আসো তোমরা এবং অপরটিতে 150 কিলোপ্যাসকেল চাপে 500 সেন্টিমিটার কিউব অক্সিজেন, অপরটিতে অক্সিজেন, তাহলে অক্সিজেনের প্রাথমিক চাপ P2, অক্সিজেনের প্রাথমিক আয়তন V2। তো প্রাথমিক চাপ আমাদের অক্সিজেন, এখানে প্রাথমিক চাপ দেওয়া আছে 150 কিলোপ্যাসকেল এবং অক্সিজেনের আয়তনটা দেওয়া আছে 500 সেন্টিমিটার কিউব। আমাদের কি বলা হয়েছে? মোট চাপ নির্ণয় করো। কাঁচনল দিয়ে সংযোগ করি, সংযোগের ক্ষেত্রে আমরা সূত্র জানি,
যে সংযোগের ক্ষেত্রে সূত্র মোট চাপের সূত্র আমরা একবারে বের করতে পারি, আংশিক চাপ বের করে করতে পারি। পি ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 বাই V1 প্লাস V2। তো এইটা করলেই মোট চাপটা তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে ডালটন আংশিকের প্রথম নম্বর অঙ্ক। নাম্বার 2, 99.99 কিলোপ্যাসকেল চাপে 500 সেন্টিমিটার কিউব অক্সিজেন, এত চাপে 250 সেন্টিমিটার নাইট্রোজেন গ্যাস 1 ডেসিমিটার কিউব আয়তন একটি শূন্য পাত্রে মেশানো হলো, মিশ্রণের চাপ কত? তো একই অবস্থা অক্সিজেন এবং নাইট্রোজেন গ্যাস, এখানে অক্সিজেন আর নাইট্রোজেন গ্যাসই আছে। তো অক্সিজেন এখানে দেওয়া আছে 99.99 কিলোপ্যাসকেল, এখানে আছে অবশ্য একটু চেঞ্জ হবে, মানগুলো শুধু চেঞ্জ করে দিই আমি। অঙ্ক নাম্বার 2-এ এগুলো একই রকম অঙ্ক প্রায়। তো 99.99 কিলোপ্যাসকেল চাপে 500 সেন্টিমিটার কিউব অক্সিজেন, 99.99 কিলোপ্যাসকেল চাপে 500 সেন্টিমিটার কিউব অক্সিজেন। তারপরে বললো কি 79.99 কিলোপ্যাসকেল চাপে 250 সেন্টিমিটার কিউব নাইট্রোজেন, 79.99 কিলোপ্যাসকেল চাপে 250 সেন্টিমিটার কিউব নাইট্রোজেন গ্যাস 1 ডেসিমিটার কিউব আয়তনে একটি শূন্য পাত্রে মেশানো, শূন্য পাত্রে মানে সেখানে কোনো গ্যাস নাই। তাহলে মোট পাত্রে, পুরো পাত্রের আয়তন, মোট আয়তন ভি সমান 1 ডেসিমিটার কিউব, এগুলো সেন্টিমিটার কিউব আছে, এটা সেন্টিমিটার কিউব বানাইতে হবে, 1000 সেন্টিমিটার কিউব। মোট চাপ কত? পি ইকুয়াল টু হোয়াট? পি ইকুয়াল টু, যদি একাধিক পাত্রের গ্যাস একটা পাত্রে ঢোকানো হয়, নল দ্বারা কিন্তু নয়, এর দুইটা পাত্রের আলাদা গ্যাসটাকে একটা পাত্রে ঢোকানো হয়েছে, তাহলে মোট চাপ পি হবে P1 V1 প্লাস P2 V2 বাই হলো ভি। মানগুলো বসাই দিলে অঙ্ক হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। এই হচ্ছে আমাদের, এভাবে তোমরা, আমি সেম অঙ্কগুলো তোমাদের বলেই দিচ্ছি কোনটা কোনটা তোমরা একদম ওই নিয়ম অনুযায়ী পাবা। যদি না পাও আমাকে বলতে পারো। 3 নাম্বার অঙ্ক করতে পারবা, 4 নাম্বার অঙ্ক করতে পারবা, তারপরে সংযুক্ত গোছারে 5 নাম্বার অঙ্ক অবশ্য একটু আলাদা টাইপস, মানে 27 ডিগ্রি উষ্ণতায় এত কিলোপ্যাসকেল চাপে কিছু পরিমাণ গ্যাসের আয়তন এত, 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন বৃদ্ধি এত করতে, বৃদ্ধি 150 সেন্টিমিটার কিউব করতে হলে চাপের কি পরিবর্তন ঘটাতে হবে? এটা আগের অঙ্ক, 5 নম্বর অঙ্কটা আগের অঙ্ক। দেখো এখানে প্রথমে আমাদের T1টা আমাদের আছে 27, মানে 300 কেলভিন। P1 সমান সমান আমার আছে 99.95 কিলোপ্যাসকেল, এবং চাপে কিছু পরিমাণ আয়তনের V1 এর মান হলো আমাদের 750 সেন্টিমিটার কিউব। 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় T2 310 কেলভিন, 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন 150 সেন্টিমিটার কিউব বৃদ্ধি, তাহলে V2টা হইবে 750 যোগ 150 বৃদ্ধি করছে টোটাল আয়তন, তাহলে পরিবর্তিত আয়তন হবে তাহলে 800 900 নাকি 700 800 900 সেন্টিমিটার কিউব। তারপরে বলছে তাহলে বৃদ্ধিতে চাপের কি পরিবর্তন করতে হবে? পরিবর্তন চাইছে, আগে আমরা P2টা বের করে নেব, তারপরে বিয়োগ করে দেব, ব্যাস হয়ে গেল। যেহেতু এখানে বোঝা যাচ্ছে আয়তনটা বাড়াইছে, চাপটা কিন্তু কমাইতে হয়েছে, তার মানে এই যে চাপটা বের হবে সেই চাপটা থেকে এই চাপটা বিয়োগ করে, মানে এই চাপটা থেকে সেই চাপটা বিয়োগ করে দিলেই আমাদের মোটামুটি 5 নম্বর অ্যান্সার হয়ে যাবে। আর সূত্র কি? P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। এই আগের অঙ্ক এটা তোমরা করে এখান থেকে P2-র মান বের করে, হ্যাঁ P2-র মান বের করে P1 মাইনাস P2 করলেই অ্যান্সার পাবা। যেহেতু পরিবর্তনটা চাইছি, কতটুকু পরিবর্তন করতে হবে। একটি পাত্রে 3 আয়তন নাইট্রোজেন ও 2 আয়তন ক্লোরিন একত্রে মিশানো হলো, ওই সময়ে ব্যারোমিটারের চাপ 1 অ্যাটমসফিয়ার এবং মিশ্রণের চাপ ব্যারোমিটারের চাপের
সমান হলে গ্যাস মিশ্রণের প্রতিটি গ্যাসের আংশিক চাপ কত। তো এখানে দেখো মানে আগেরটা আমরা একটু আগে করলাম এই অক্সিজেনের এই যে মোল সংখ্যা দিয়ে। এখানে আমাদের বলছে একটি পাত্রে 3 আয়তন নাইট্রোজেন এবং কি বলছে 2 আয়তন ক্লোরিন গ্যাস একত্রে মিশানো হলো। এ সময় ব্যারোমিটারের চাপ 1 অ্যাটমসফিয়ার এবং ব্যারোমিটারের চাপটা মিশ্রণের মোট চাপ। তাহলে কি মানে খালি খালি একটু পেঁচাইছে, জাস্ট মোট চাপটা কত, এখানে মোট চাপ ব্যারোমিটারের চাপের সমান। ব্যারোমিটারের চাপটা যদি 1 অ্যাটমসফিয়ার হয় তাহলে এর চাপটা কত বোঝা যাচ্ছে। তো এইটা যদি হয় তো বলছে যে নাইট্রোজেনের আংশিক চাপ কত। তো আমরা xn2 আগে বের করে নেই। এর মূল সংখ্যা হলো 3, মোট মূল সংখ্যা 3 যোগ 2 ইকুয়াল টু 5, 3/5। আমরা মোল ভগ্নাংশ বের করা তো জানি, যে পদার্থের মোল ভগ্নাংশ বের করবো তার মোল সংখ্যা আর মোট মোল সংখ্যা। আচ্ছা, অনুরূপভাবে xCl2 ইকুয়াল টু এর মোল সংখ্যা, এর ক্লোরিনের মোল সংখ্যা হলো 2 বাই মোট মোল সংখ্যা 3 আর 2 হলো 5, একবার লিখলাম। তাহলে এখান থেকে আমরা যদি Pn2 বের করতে চাই তাহলে 3 আচ্ছা মোল ভগ্নাংশ গুণন মোট চাপ ইন্টু মোট চাপ। মোল ভগ্নাংশ 3/5, মোট চাপ হলো 1, তাহলে 3 যদি আমি ভাগ করি 30, 0.5630 এত অ্যাটমসফিয়ার। তাহলে এই হচ্ছে আরেকটা বিয়োগ করে তোমরা বের করতে পারবা, আগের বার তো শিখাইছি, অথবা অনুরূপভাবে তোমরা করতে পারবা। এভাবে এই অঙ্কটা তোমাদের হয়ে যাবে। তো আমরা 7 নম্বর অঙ্ক ঠিক আগের অঙ্কের মতো 8 নাম্বার অঙ্কটা একটু আলাদা, যেটা আগে করানো হয়েছে এরকম অঙ্ক। 8 নাম্বারটাতে বলা হয়েছে 8 নম্বরটাতে বলা হয়েছে 37 ডিগ্রি তাপমাত্রায় একটি পাত্রে রক্ষিত কিছু পরিমাণ গ্যাসকে উত্তপ্ত করা হলো যতক্ষণ পর্যন্ত তার ভিতরে বায়ুর 1/3 অংশ বের হয়ে যায়। পাত্রের আয়তন ও চাপ অপরিবর্তিত ছিল ধরে নিয়ে কত তাপমাত্রা পর্যন্ত পাত্রটিকে উত্তপ্ত করা হয়েছিল নির্ণয় করো। তো এখানে এই অঙ্কটা আরো সহজ। এখন আমাদের তাপমাত্রা যখন T1 ইকুয়াল টু কত তাপমাত্রা, 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে 310 কেলভিন। তারপরে একটি পাত্রে কিছু পরিমাণ গ্যাসকে উত্তপ্ত করা হলো যতক্ষণ পর্যন্ত তার ভিতরে বাইরে এত অংশ বের হয়ে গেল। তাহলে আমাদের W1 ইকুয়াল টু, আমি W যদি হয় তাহলে W2 হবে W মাইনাস, তাহলে কতটুকু আছে, তাহলে 1/3 অংশ W/3 অংশ বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পর এখানে 3W মাইনাস W 2W, একবার লিখলাম 2W/3 অংশ আছে, এটা হলো W2 মান। বলছে তাহলে কত তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত করা হয়েছিল। আমরা একটা সূত্র শিখছিলাম, W1 T1 ইকুয়াল টু W2 T2। এখান থেকে আমরা T2 মানটা নির্ণয় করব। এই হলো 8 নম্বর অঙ্ক আমাদের। 9 নম্বর অঙ্ক তোমরা আগের অঙ্কের মতো, 10 নম্বর অঙ্ক আগের মতো, 11 আগের মতো, 12 নম্বরের অঙ্ক একটু আলাদা আছে। 12 নম্বর অঙ্ক একটু আলাদা। 12 নম্বর অঙ্ক একটু আলাদা বলতে দেখি, 27 ডিগ্রি তাপমাত্রায় একটি পাত্রে প্রতি সিসিতে, সিসি মানে সেন্টিমিটার কিউব, 5.25 গুণন 10⁻10 সংখ্যক অণু বর্তমান থাকলে এর চাপ নির্ণয় করো। তো প্রথমে আমরা আসি, টি এর মান 27 ডিগ্রি মানে 300 কেলভিন দেওয়া আছে আমাদের। আচ্ছা, এবং আয়তন দেওয়া আছে কত, T1 না দিয়ে আমাদের আয়তন দেওয়া আছে 1 সিসি, প্রতি সিসি মানে 1 সিসি, 1 সেন্টিমিটার কিউব। এরপরে বলছে অণুর সংখ্যা কত, বলছে যে 5.25 গুণন 10⁻10 অণুর সংখ্যা। তো অণুর সংখ্যাকে আমরা মোল সংখ্যা বানাবো। আমরা জানি 6.023 গুণন 10⁻23টি অণু ইকুয়াল টু 1 মোল। তাহলে আমরা একটি অণু সমান কত, 1/6.023 গুণন 10⁻23 মোল। অতএব আমরা কতটা বলবো,
এইখানে যে পরিমাণটা দেওয়া আছে 5.25 গুণন 10^10, 5.25 গুণন 10^10 টি অনু ইকুয়াল টু এটা উপরে যাবে 5.25 সরি গুণন 10^10 বাই 6.023 গুণন 10^23। মোট কথা অনুসংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করলে মূল সংখ্যা পাওয়া যায়। এখন এখান থেকে আমরা যেটা পাবো সেটা হলো আমাদের এন এর মান। এটা হলো এন, এটার মান যদি মনে করো যে ধরো একটা এক্স হয়, তাহলে এক্স হলো এন এর মান। তাহলে আমি এটাকে যদি লিটার বানাই তাহলে 1000 দিয়ে আমার ভাগ করতে হবে, তার মানে 1 গুণন 10⁻³ লিটার। তাহলে আমাদের ভি পাইলাম, টি পাইলাম, এন পাইলাম। আর এর মান আমাদের লিটার বাই দাও, আর ইকুয়াল টু 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এখন আমাদের চাইছেটা কি? চাইছে চাপটা কত, পি ইকুয়াল টু হোয়াট? তাহলে সূত্র কি আমরা জানি, পি ইকুয়াল টু এন আর টি বাই ভি। মোট চাপটা ভেবে নেবে। এন এর মান বের করলাম, আর এর মান আমাদের জানা, টি এর মান এখানে বসাইতে নাই মানা, আর ভি এর মান দিলে হয়ে গেল অঙ্কটা। এভাবে আমরা যদি অঙ্কটা করি, তারপরের অঙ্কটাও ঠিক একইভাবে অঙ্ক করবো। 13 নম্বর একই অঙ্ক, 14 নম্বর আগের অঙ্ক, 15 নম্বর একটি হাইড্রোজেন গ্যাস ভর্তি সিলিন্ডারে গ্যাসের চাপ 15 অ্যাটমসফিয়ার, 1/3 আয়তনের অপর একটি হাইড্রোজেন গ্যাস সিলিন্ডারের চাপ 3 অ্যাটমসফিয়ার। 3 অ্যাটমসফিয়ার সিলিন্ডার দুটিকে সূক্ষ্ম সংযোগ নল দ্বারা যুক্ত করা হলো। সিলিন্ডার দুটিতে মিশ্রণের গ্যাসের চাপ নির্ণয় করো। তো এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, একটা হাইড্রোজেন গ্যাস ভর্তি সিলিন্ডার, হাইড্রোজেন গ্যাস ভর্তি সিলিন্ডারে গ্যাসের চাপ 1.5 অ্যাটমসফিয়ার, 1/3 আয়তনের অপর একটা হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার চাপ 3 অ্যাটমসফিয়ার। দুটিকে সূক্ষ্ম নল দ্বারা সংযুক্ত করা হলে সিলিন্ডার মোট চাপ কত হবে? এরকম সেম একটা অঙ্ক অক্ষরপত্র বইয়ে ছিল, আমি করাইছি, দেখো তোমরা চেষ্টা করে পাবা। তারপরে 16 নম্বরে একই রকম অঙ্ক, 17 নম্বর অঙ্ক এরকম একটা অঙ্ক তোমাদের করাই দিছি। 18 নম্বর অঙ্ক ঠিক একই রকম ভাবে। তো তোমরা পারলে দেখো চেষ্টা করে, যতটা অঙ্ক আছে চেষ্টা করবা, 22টা অঙ্ক আছে, এই 22টা অঙ্ক 1 থেকে 22 তোমরা করে অবশ্যই যতটা পারো ইনবক্স করবা, যেটা পারবা না সেটা আমাকে লিখে দিবা, আমি নেক্সট লেকচারে তোমাদের এগুলো করে দেবো। আমার বিশ্বাস মানে বাজার কথা নয়, যদিও একটা বাজে, তারপর আমি একটু তার স্টেক দিই। 20 নম্বর অঙ্কটা মনে হয় একটু আলাদা আছে, আমি 20 নম্বর অঙ্কটা তোমাদের একটু করাই দিই, তাহলে তোমাদের মোটামুটি বলতে পারো এই অধ্যায়ে আর হাত দিতে হবে না। 20 নম্বর অঙ্কে আমাদের বলা হয়েছে 25 ডিগ্রি তাপমাত্রায় একটি শূন্য পাত্রে 2 গ্রাম এ গ্যাস করালে চাপ 1 অ্যাটমসফিয়ার হয়। তাহলে 25 ডিগ্রি তাপমাত্রায় একটি শূন্য পাত্রে, যখন কিছুই ছিল না, তখন 2 গ্রাম এ গ্যাস প্রবেশ করালে চাপ 1 অ্যাটমসফিয়ার হয়। এই অবস্থায় ওই পাত্রের মধ্যে বি অপর একটি গ্যাসের 3 গ্রাম প্রবেশ করালে গ্যাসের চাপ 0.5 অ্যাটমসফিয়ার বৃদ্ধি পায়। তো গ্যাসের চাপ 0.5 অ্যাটমসফিয়ার বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে, তো ওই একই পাত্রে যেহেতু, এইটাই হচ্ছে বি গ্যাসের আংশিক চাপ। কারণ আমার কথা হলো, এখানে মোট চাপটা যেটা হবে সেটা দুইজন মিলে যে চাপটা দেবে। তো তার মানে কি, ওখানে যে চাপটা ছিল 1 অ্যাটমসফিয়ার, এটা ঢুকাইতে 0.5 অ্যাটমসফিয়ার চাপ বৃদ্ধি পেয়েছে। কেন? এই কার কারণে? সেটা পরের গ্যাসটার কারণে, বি গ্যাসটার কারণে। এই কারণে এটাই এর আংশিক চাপ। আচ্ছা, এ ও বি গ্যাসের আণবিক ভরের অনুপাত নির্ণয় করো। এ ও বি গ্যাসের, তো আমি দুইটা ক্ষেত্র তৈরি করে নিই। এ গ্যাসের ক্ষেত্রে, এ গ্যাসের ক্ষেত্রে আমি প্রথম অবস্থায় দেখাই
যে তাপমাত্রা তো একই সব সব ক্ষেত্রে। তো প্রথম অবস্থা আমি দেখাবো এই গ্যাসের মোল সংখ্যা Na দিলাম, মোল সংখ্যা, ভর দেওয়া আছে, ভর কত দেওয়া আছে, ভর দেওয়া আছে 2 গ্রাম, উপরে 2, নিচে দিলাম Ma, মানে ভর বাই আণবিক ভর ইকুয়াল টু মোল। আচ্ছা, এইটা গেল। এবং কি বলছে, যখন ওই পুরো পাত্রে ঢুকেছিল তখন তার চাপ ছিল 1 অ্যাটমসফিয়ার, তার মানে ওটা হলো আর আংশিক চাপ 1 অ্যাটমসফিয়ার PA। তো এই হচ্ছে, অতএব আমরা এখান থেকে লিখতেই পারি যে PA ইকুয়াল টু Na RT বাই হলো V। তো একটা নির্দিষ্ট পাত্রেই কিন্তু প্রবেশ করানো হয়েছে, কাজে পাত্রায়তন দুইটার ক্ষেত্রেই একই রকম। তাহলে আমরা এখান থেকে আরো কি লিখতে পারি, আচ্ছা সেটা পরেই লিখবো নি, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন বি গ্যাসের ক্ষেত্রে আমাদের হইবে ওখানে NB কয় গ্রাম প্রবেশ করাইছিল বলছে, 3 গ্রাম, 3 বাই MB, এটা মোল সংখ্যা। এরপরে আংশিক চাপ 0.5 PB, 0.5 অ্যাটমসফিয়ার হলে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি PB সমান NB RT বাই হলো V, 2 নম্বর সমীকরণ। এখন আমি যদি এই সমীকরণ দুইটাকে ভাগ করি একটা, তাহলে হবে 2 ভাগ 1 করি, তাহলে একবার সোজাসুজি আসবে 2 ভাগ 1, 1 ভাগ 2 করে আসবে, সমস্যা নাই। 2 ভাগ 1 করলে সুবিধা হবে। 2 ভাগ 1 করলে আমাদের হবে, উপরে হবে PB, নিচে হইল PA, উপরে হইবে NB RT বাই V, নিচে হইবে NA RT বাই হইল V। তাহলে আমাদের PB বাই PA ইকুয়াল টু, এগুলো V কাটে যাবে, RT কাটে যাবে, তাহলে উপরে দেখবে NB, নিচে দেখবে NA। এখন এখান থেকে আমরা মানগুলো বসানোর চেষ্টা করতেছি, আমি বা এই পাশে মানগুলো বসাই দিচ্ছি। তাহলে PB এর মান আমাদের, PB এর মান 0.5, P এর মান 1, আর NB এর মান উপরে 3, নিচে হলো MB, আর এটা হলো উপরে 2, নিচে হলো MA। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এখানে আমাদের আণবিক ভরের অনুপাত বের করতে বলছে, আণবিক ভরের কি অনুপাত। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, যে 0.5 হবে 3 বাই MB গুণন উপরে দাও MA, নিচে আসবে 2, তাহলে MA বাই MB এই অনুপাত। তাহলে আমি মনে করো এটাই পাশে 3 MA বাই 2 MB ইকুয়াল টু 0.5, বা আমি যদি এটা দিয়ে এটা গুণ করি তাহলে থাকবে MA বাই MB, এটা দিয়ে এটা গুণ হবে, যদি গুণ হয় তাহলে 1 হবে, আর এটা হলো নিচে যাবে 3 হবে, তার মানে MA is to MB equal to 1:3, এদের অনুপাতটা হবে এই হলো 20 নম্বর অঙ্ক। আর তো কোনো অঙ্ক আমি দেখি না যে তোমরা পারবা না, তারপরেও তোমরা দেখবা, আমার বিশ্বাস ওই যেগুলো বইয়ের অঙ্ক করছো তোমরা সেই সহ এগুলো সহ মিলিয়ে করলে একটা অঙ্ক বাদ যাবে না। এবং তোমরা অঙ্ক করার পর অবশ্যই ইনবক্স করবা, এই কথাটা বারবার বলে দিতে হয় কেন, ইনবক্স করবা অঙ্ক করে। অনেকেই আছে মানে গায়ে লাগায় না কোনো কিছু, গ্রুপ থেকে যেদিন বের করে দেবো না সেদিন টের পাবা।